দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বর্জ্য শোধনাগারের অভাব চামড়া খাতের রফতানি বাড়ানোর বড় বাধা, জানালেন ট্যানারি মালিকরা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়ে ইতিহাস গড়েছেন 8 স্কাউট সদস্য, কাব কার্নিভালে ডক্টর ইউনূস। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ভিত্তি নেই, জানালেন ভ্লাদিমির পুতিন। ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। এবারে পুরো আয়োজন। বর্জ্য শোধনাগারের অভাব দেশের সম্ভাবনাময় চামড়া খাতের রফতানি বাড়ানোর বড় বাধা বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। এই শিল্পের উন্নয়নে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর কাঁচা চামড়া সংগ্রহ কাজে গতি আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। সোমবার কাঁচা চামড়া সংক্রান্ত সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্যই উঠে এসেছে। প্রতিবার দেশে কোরবানির ঈদে মোট চাহিদার 40 থেকে 50% চামড়া সংগ্রহ করা হয়। দাম বেঁধে দেওয়া হলেও এবার ঈদে সরকার নির্ধারিত দরে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। বিপুল সম্ভাবনা থাকার পরও চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি $1 বিলিয়ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ চামড়া সরবরাহ চেইন কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ক প্রতিবেদনে। ভালো ফলাফল আমরা পাবো। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 50% হলো যাতে আমাদের লোকাল চামড়া ম্যানুফ্যাকচারদের তাকে নেন, সাপ্লাই চেইনে যদি আরও বেশি ভাইব্রেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্যটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। সোমবার এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্যানারি মালিকরা জানান, সাভারের বিসিক চামড়া নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ইটিপি শতভাগ কার্যকর হলে এখনকার চেয়ে ভালো দামে চামড়া কেনা সম্ভব। 500 কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60,000 কোটি টাকা আমরা কিন্তু রপ্তানি করতে পারবো। চামড়ার দর নিশ্চিতে এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন সিপিডির গবেষকরা। দেশের চামড়া ফেলে দিয়ে রপ্তানি বাড়াতে বিদেশ থেকে চামড়া আমদানির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। কোরবানি বাড়বে, মানুষের আয় বাড়বে, বাংলাদেশের কোরবানির সংখ্যা বাড়বে, তাহলে কি আরো আমরা ফেলে দিব এই চামড়া আগামীতে? তা যাতে না হয়, সুতরাং আমাদেরকে বিকল্প চামড়ার পণ্যের বাজারটি তৈরির কাজটি করতে হবে। আমাদের ওই জায়গাগুলোতে বিনিয়োগে যেতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, কাঁচা চামড়া সংগ্রহ কাজে গতি আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই দুইটা মিলে আমরা আসলে একটা মাস্টার প্ল্যানের দিকে আগাতে চাই। চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। খুব ইন্টেন্স স্টাডির দরকার আছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটারবিহীন জালিয়াতির নির্বাচন করার অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেয়। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। এর আগে রবিবার বিকেলে রাজধানীর উত্তর এলাকা থেকে নুরুল হুদাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে কিছু মানুষ। এই সময় তাকে নাজেহাল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কে এম নুরুল হুদার কমিশনের অধীনে 2018 সালের 3 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানিয়েছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কে এম নুরুল হুদার উপর হামলা হয়েছে, এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনার যে
যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়ে 8 জন স্কাউট সদস্য ইতিহাস গড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালে তিনি কথা বলেছেন। দেশের 527টি জায়গায় একযোগে শুরু হওয়া কার্নিভাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তার স্কাউটিং জীবনের স্মৃতিময় অধ্যায় তুলে ধরেছেন। তিনি বলেন, স্কাউটিং দুনিয়ার দরজা খুলে দেয়, বিশেষ করে নিজেকে আবিষ্কার করার সুযোগ তৈরি করে দেয়। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই তুমি এক বিরাট তুমি। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার অজিত সিং। পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন দলের নায়েবে আমির। বলেছেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না সেসব বিষয়ে জামায়াত গণভোট চায়। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলেও প্রত্যাশা বা আশ্বাস দিয়েছেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। রাষ্ট্রপতিকে শপথ প্রধান বিচারপতি নাকি স্পিকার পড়াবেন সেই প্রশ্নে রুলের শুনানি হবে আগামী 7 জুলাই। সোমবার বিচারপতি KM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানির সময় এই তারিখ ধার্য করেছেন। গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি গত 10 মার্চ রিটটি দায়ের করেন। পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে স্পিকার রাষ্ট্রপতির শপথ পড়াবেন। এই বিধান কেন 72-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই রিটে। আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এই রিটে। এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তেলের দাম শতকরা 3.5 বেড়েও গেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নেয়। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে শনিবার মধ্যরাতে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এরই জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এটি ইরান ও ওমানের মধ্যে একটি চ্যানেল। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ। এই জলপথটি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান মাধ্যম। বিশ্বের শতকরা প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভর্টেক্সের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট ও জ্বালানি এই পথে পরিবহন করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ LNG রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর অনেকটা নির্ভরশীল। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য 167 কিলোমিটার। এর প্রবেশ ও প্রস্থান পথ প্রায় 50 কিলোমিটার প্রশস্ত। এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ভূ রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে। এই প্রণালী দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে শতকরা প্রায় 82% জ্বালানি সরবরাহ করা হয়।
চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে এই জলপথে তেল ও কনডেনসেটের শতকরা প্রায় 70% আমদানি করে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন বা অবরোধ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এটি এশিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের কারণে 2019 সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন করে। এটি 1200 কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন 50 লাখ ব্যারেল তেল সরবরাহ করতে সক্ষম। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ইরানের কাছে একটি পারমাণবিক অস্ত্রের মতো। একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, আপনাদের খবরে যেমনটা জানাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রের হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে একটি আমার কাছে প্রতিবেদন রয়েছে, চলুন সেটি দেখে আসি। গত কয়েকদিনের যুদ্ধে সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের কর্মকর্তারা জানান তেহরানের পক্ষ থেকে ছোড়া হয়েছে 8টি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। অপরদিকে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সোমবার 50টির বেশি যুদ্ধবিমান দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। হামলা চালানো হয়েছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রেও। এছাড়া তেহরানে অবস্থিত এভিন কারাগারেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার সহায়তা চেয়ে পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি পুতিনের সাথে দেখা করেন। বৈঠকের শুরুতে মার্কিন হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তার কোনো ভিত্তি এবং ন্যায্যতা নেই বলে মন্তব্য করেন পুতিন। এছাড়া ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বৈঠকে রাশিয়ার সহায়তা চেয়ে পাঠানো খামেনির একটি চিঠি পুতিনকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় রয়টার্স। এদিকে সোমবার রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাতে পারে বলে ধারণা করছেন বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষকরা। এরই মধ্যে সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে, তবে কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। অপরদিকে ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস সহ 12টির বেশি শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। দেশে করোনা ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত করোনায় 19 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে 406 জনের শরীরে নমুনা নেওয়া হয় এবং তা পরীক্ষা করা হয়। এর মধ্যে 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 4.68%। সবশেষ 24 ঘন্টাতে নিহত 3 জনের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ। তারা ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 392 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 8150 জন। এর মধ্যে 59% পুরুষ এবং 41% নারী। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34 জন। নিহত 2 জনের মধ্যে 1 জন বরগুনার, আরেকজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা। বরগুনার 14টি খেয়াঘাট পার হতে এখন যাত্রীদের শতকরা 25% বেশি ভাড়া গুনতে হচ্ছে। সম্প্রতি এসব ঘাট ইজারা দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। নদীবেষ্টিত উপকূলীয় জেলা বরগুনা। এর এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়া দিয়ে পার হতে হয় নদী। প্রতিদিন লক্ষাধিক মানুষ পার হন খাকদন, পায়রা ও বিষখালী নদী। সম্প্রতি এসব নদীর 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ। এরপর বাড়ানো হয় ভাড়া।
ফলে 20 টাকার জায়গায় গুনতে হয় 25 টাকা। সরকারি আধা সরকারি চাকরিজীবী ওনারা দৈনন্দিন আসা যাওয়া করে, ওনাদের কাছ থেকে আগে হাফ ভাড়া নিত, এখন ওনাদের কাছে ফুল ভাড়া নিচ্ছে। বরগুনা জেলায় যে প্রত্যেকটা জায়গায় এই খাওয়া ভাড়া বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি আসলে সাধারণ মানুষ আমরা এটা চাই না। 25 টাকা এই নদীতে পার আনলাম 25 টাকা দিয়ে। এখন তো আর ডিজেলের দাম বৃদ্ধি হয় না, হয়েছে দাম তো পুরো আগেরটাই রয়েছে, তাই এখন যে মনে হয় যে বৃদ্ধি নিল, যে কিসের জন্য নিলে? অনেক জেলায় ঘুরে ঘুরে চাকরি করি আমরা, এই জায়গার মতো আর কোথাও নাই। এই জায়গায় যে ভাড়াটা নিচ্ছে এই 20 টাকা অনেকের কষ্ট করে হয়েছে, আবার দেখা যায় রাত হলে জুলুম 50 টাকা নিয়ে যায়। এটা তো আপনার 3 বছর পুরি 3 বছর পর ভাড়া বাড়ার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বা সরকারিভাবে ভাড়াটা বাড়ছে, কিন্তু আমাদের কোনো হাত নাই। সরকারি মূল্য তুই নিতে হয়েছে, চাইছিলাম একটু কমাই নিতে, 7বার টেন্ডার হয়েছিল কিন্তু সেটা পারি নাই। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা দাবি জানিয়েছি কমানোর জন্য, যদি কমানো না হয় এক্ষেত্রে আসলে বরগুনার যে সাধারণ মানুষ বা সচেতন নাগরিক তারাও কিন্তু নানা আন্দোলন সংগ্রামের তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছে। জেলা প্রশাসক বলছেন সবকিছু সমন্বয় করার জন্য ভাড়া বাড়ানো হয়েছে। বিদ্যমান যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী আমরা যখন ভিত্তিমূল্য নির্ধারণ করি ইজারার জন্য, তখন পূর্ববর্তী 3 বছরের গড় মূল্যের উপর 10% বৃদ্ধি করে আমাদেরকে মূল্য নির্ধারণ করতে হয়। তো এখন যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে, এখন এই মূল্যটা বৃদ্ধি পাওয়ার পরে যারা ইজারা নিবে তাদেরও তো বিষয় আছে, এবং এছাড়াও যে খেয়াঘাটের যে সেবা সেই অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন সেবার জন্য কিন্তু জেলা পরিষদ বিভিন্ন খরচ করে থাকে। তিনি জানান 25 টাকা ভাড়া আগামী 3 বছর বহাল থাকবে। দীপ্ত, বার্তা কক্ষ। মাগুরায় মৃত ভেবে মাটি চাপা দেওয়ার পরও বেঁচে গেছেন কমিরুল মোল্লা নামের এক ব্যক্তি। তাকে শ্বাসরোধে হত্যা চেষ্টা ও মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে আবদুল্লাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী কমিরুল এখন শঙ্কামুক্ত, হাসপাতালে চিকিৎসাধীন। আস্তে আস্তে আমার শরীরে আর বল নাই, কোনো শক্তি নাই। আমার এতটুকু মনে আছে যে আর শক্তি বল আর কিছুই থাকতেছে না, তখনও ও ছাড়তেছে না। আমার এরকম মাটি দিচ্ছে, মাটি দিয়ে দেখে তারপরে তো ওই ছেলেটা চিৎকার করে লোকজন সব জড়ো করে তারপরে তো আমাদের উদ্ধার করে। এভাবেই ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা কমিরুল মোল্লা। জানান গত 19 জুন একই উপজেলার বাড়িখালী উত্তরপাড়ার আবদুল্লাহ কমিরুলকে বাঁশঝাড় থেকে কাটা বাঁশ বের করে দেওয়ার কথা বলে নিয়ে যায়। সেখানে তাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে আবদুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আবদুল্লাহ কমিরুলকে এই খুশে মাটি দিয়ে পারাইছে, তারপর পাশে কাকা বাড়ি কাকা গেলে ডাক দিচ্ছে, দেওয়ার পর কাকারা ঈর্ষার সাথে ওর ধরেছিল। তারপর আব্বুরা সবাই উঠে নিয়ে বেনে উঠে মাগুরা নিয়ে। সন্তানের এমন খবরে দিশেহারা মা এই ঘটনার বিচার দাবি করছেন। আমার ছেলেরে মারিয়ে আর কি গামছা পেঁচাইয়ে মারিয়ে দয়ালো পুঁতিয়ে ফেলেছিল। হ্যাঁ, ছেলে বাইসে ছিল, সেই বাচ্চা অবস্থায় আর কি এই করেছে, মাটি চাপা দিয়ে তা রাখছে। চিকিৎসক জানান কমিরুলকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়েছিল, এই কারণে তার চোখে এখনো রক্ত জমাট বেঁধে আছে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই 6 জনকে আসামি করে মামলা করেছেন। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। মাদক সেবনকে কেন্দ্র করে অথবা পূর্ব শত্রুতার জের ধরে এটা আসামি এই ঘটনা ঘটায়। আমরা আসামি অ্যারেস্টের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। 90তম জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সোমবার বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে নতুন দিগন্ত পরিবারের উদ্যোগে এই গুণীর জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে ৭১-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা শীর্ষক বিশেষ আলোচনায় বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। পরে তাঁর বক্তব্যের ওপর বিশিষ্টজনেরা আলোচনা করেন এবং এই বুদ্ধিজীবীর দীর্ঘায়ু কামনা করেন। এর আগে যুদ্ধ বিরোধী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সিরাজুল ইসলাম চৌধুরীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। আপনারা নানান রকম প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে এখানে এসছেন। অনেকে আমাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন এবং আসতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আজকে
আরও আমার যে সমস্ত আপনজন এবং বন্ধুরা আগের সভায় উপস্থিত ছিলেন তাদের কেউ কেউ এখানে নেই, তারা চলে গেছেন। তাদের সেই কথা মনে করে অত্যন্ত ভারাক্রান্ত হচ্ছি। রথযাত্রা উৎসবকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথ। 27 জুন শুরু হবে এবারের রথযাত্রা উৎসব। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। আয়োজকদের দাবি, ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় 400 বছরের পুরনো। এই রথ সাজানো হচ্ছে নতুন করে, দেয়া হচ্ছে রং তুলির আঁচড়, করা হয়েছে কাঠের কাজের সংস্কারও। উৎসব শুরুর আগেই শেষ হবে যাবতীয় কাজ। আলপনা কিছু, লতা পাতা কিছু বাকি রয়েছে, এগুলো আমরা করতেছি, খুব ব্যস্ততার মধ্যে আছি এখনো। কিছু মূর্তির ছবি আছে, এগুলো সব প্রায় শেষের দিকে, কিছু কাজ রয়েছে বাকি। ইনশাআল্লাহ আমরা ওই 2 দিন লাগবে সময়, এই সময়ের ভিতরে আমরা এই রথটা কমপ্লিট করে ছেড়ে দেব। আয়োজকদের আশা, অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। এর মধ্যেই ধামরাই সাজ রব পড়েছে। ইতিমধ্যে আমরা রথযাত্রা উৎসব কমিটি প্রশাসনের সর্বস্তরের সাথে আমরা আলোচনা করেছি, বৈঠক করেছি। সব স্তর থেকেই আমাদেরকে আশ্বস্ত করেছে নিষিদ্ধ নিরাপত্তার মাধ্যমে এবার অন্যান্য বারের মতো আনন্দমুখর পরিবেশে আমাদের এই রথযাত্রা উৎসব পালন হবে। পুলিশ বলছে, উৎসবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের 3 স্তরে পুলিশের ডিউটি থাকবে এবং এছাড়াও আমাদের চেকপোস্ট ডিউটি, পিকেট ডিউটি, রুফটপ, বিশেষ নিরাপত্তা ডিউটি, এছাড়া যাতে গাড়ি যাতায়াতে যানবাহনে কোথাও সমস্যা না হয় সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। 27 জুন থেকে শুরু হবে রথযাত্রা উৎসব। 5 জুলাই উল্টোটানের মধ্য দিয়ে শেষ হবে এটি। আর রথ মেলা চলবে 17 জুলাই পর্যন্ত। দীপ্ত বার্তা কক্ষ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে 56,000-এ পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার ভোর থেকে চালানো হামলায় হতাহতের এসব ঘটনা ঘটেছে। তাদের মধ্যে 6 জন ত্রাণ নিতে যাওয়ার সময় নিহত হন। এদিকে গাজা থেকে আরও 3 জন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ঘোষিত 16 সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছেন ওপেনার নাঈম শেখ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে, লম্বা বিরতির পর দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সেরা পারফরমেন্সের জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার। সবশেষ 2023 সালে শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর ছন্দহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। সম্প্রতি বিপিএল আর ডিপিএল এ 11 ম্যাচে 618 রান করে নির্বাচকদের নজরে পড়ে লম্বা বিরতির পর ফিরছেন লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার সঙ্গে, এবং সে আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং T20 ফরম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে, সব ম্যাচের জন্য হয়তো না। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ। তার প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাঈম শেখের অন্তর্ভুক্তি। তবে ওপেনার এনামুল হক বিজয় 22 গজে প্রত্যাশিত পারফর্ম না করলেও তাকে আরও একটি সিরিজে পরখ করতে চায় বোর্ড। এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো, সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। এদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটারের মতে তাৎক্ষণিক পরিবর্তন না করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরমেন্সে কিছুটা সময় দিলে তা দলের জন্য ভারসাম্যপূর্ণ হবে। যেসব প্লেয়ারগুলো আপনি দেখা যায় 2 বছর গ্যাপ দিচ্ছে, 2 বছরে কি ডোমেস্টিক ছাড়া কিছু খেলে নাই, তা আপনি একে যে ন্যাশনাল টিমে আবার নিলেন, এই ন্যাশনাল টিমে আপনি কি আশা করতে পারেন? তা এখন যদি ওই মনে নিচ্ছেন মাশাআল্লাহ ভালোর জন্য, তা এখন যদি যে প্লেয়ারটা বাদ দিচ্ছেন অর্থ যদি খারাপ খেলে তখন কি করবে? তা আমি মনে করি
ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন আমরা কি নিজে প্লেয়ার নষ্ট করতেছি, তা আমি মনে করি এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এই জায়গাতে বেরোতে হবে। কলম্বোতে আগামী 25 জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট, এরপর আগামী 2 জুলাই শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। 5 জুলাই দ্বিতীয় এবং 8 জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি। দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বর্জ্য শোধনাগারের অভাব চামড়া খাতের রফতানি বাড়ানোর বড় বাধা, জানালেন ট্যানারি মালিকরা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়ে ইতিহাস গড়েছেন 8 স্কাউট সদস্য, কাপ কার্নিভালে ডক্টর ইউনূস। ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ভীতি নেই, জানালেন পুতিন, ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।